বৈশ্বিক ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধটি আর থামছে না এবং যুদ্ধের একটি সাময়িক বিরতির প্রেক্ষাপটে যেটা দেখতে পাই যে যুক্তরাষ্ট্রের আমেরিকাতে এবং আমেরিকান জনগণের মাঝে একটি বিশাল উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের 61% জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান এই যুদ্ধের নীতিকে তারা সমর্থন জানাচ্ছে না, এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখি যে যুদ্ধের এই সময়টিতে বর্তমানে আমরা লক্ষ্য করছি যে দুই পক্ষই বেশ অনড়। ইরান একটি নতুন 3টি ধারা দিয়ে একটি নতুন চুক্তির এবং সন্ধি স্থাপনের জন্য যুদ্ধের প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে আমলে নিচ্ছেন না, যেহেতু ইরান তার পারমাণবিক প্রকল্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারটিতে তাদের গবেষণাগার এবং তাদের ইউরেনিয়ামকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চায় না বা দিবে না। সেই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধ থেমে গিয়েছে, যুদ্ধ আর হবে না। পাশাপাশি স্যান্ডকম নতুন অস্ত্র, যেই যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ভাণ্ডার থেকে ক্ষেপণাস্ত্র, যেটি কিনা শব্দের চেয়ে 5 গুণ বেশি এবং প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $15 মিলিয়ন এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি, যেটি লকহিড মার্টিনের তৈরি ব্যাটারি, প্রতিটা ক্ষেপণাস্ত্র ইউনিটের, যেটাকে ব্যাটারি বলা হয়, সেটার মূল্য $1.2 বিলিয়ন। সেটি ব্যবহার করার জন্য পেন্টাগনের অনুমতি এবং সরকারের অনুমতি চেয়েছে। তার মানে বলা যায় যে যুদ্ধ আসলে থামছে না। থেমে থেমে করেও যুদ্ধ এবং যুদ্ধের একটা স্নায়ু যুদ্ধ এবং মানসিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের টানাপোড়েন চলতেই থাকবে, সেটা আমরা বলতেই পারি। এবং সে ধরনের কথা বলার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান বিশ্ব পরিক্রমাটি আমরা সাজিয়েছি। আমরা একইভাবে দেখি ইউক্রেন যুদ্ধ থেমে থেমে করেও থামছে না। এর মধ্যে বেশ কিছু বিশাল অঞ্চল, ডানবাস সহ ইউক্রেনের বিশাল অঞ্চল অলরেডি রাশিয়ার করায়ত্ত হয়েছে এবং রাশিয়া কখনোই সেটা আর ফেরত দিবে না। যেভাবে তারা ক্রিমিয়া দখল করে নিয়েছিল এই বছর 10 আগে, সে একই ধারায় তারা ডানবাস সহ ইউক্রেনের বিশাল অঞ্চল, যেখানে অনেক উর্বর মাটি, সে অঞ্চলটি এবং যেখান দিয়ে তারা তাদের অর্থনৈতিক লাভবান এবং তাদের তেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের সীমান্তকে রক্ষার জন্য এবং মস্কোকে ইউক্রেন বা শত্রুর ন্যাটোর দেশগুলোর যে স্থাপনাগুলো বর্তমানে ইউক্রেনে মোতায়েন আছে, সেগুলোর নাগালের বাইরে রাখার অজুহাতে তারা সেগুলো দখল করে রেখেছে। তো এই প্রেক্ষিতে যেটা আমাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রত্যেকেই তাদের নিজস্ব একটি অর্থনীতি গড়ে তুলুন। প্রত্যেকটি পরিবার আপনারা আপনাদের একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলুন, সঞ্চয় রাখুন এবং পাশাপাশি যখন বিদ্যুৎ সংকট এবং জ্বালানি সংকট, পেট্রোলিয়াম সংকট আরো তীব্রতর আকার ধারণ করবে, তখন যেন আমরা বিশ্বে আমাদের সাধারণ জনগণের
পরিবারগুলো যারা কিনা কখনোই যুদ্ধ চাই না, বিগ্রহ চাই না, আমরা শান্তিকামী জনগণ, আমরা আত্মনির্ভরশীলতার এবং একটি নিজস্ব অর্থনীতি, পারিবারিক অর্থনীতি গড়ে তোলার মতো একটি পদ্ধতি যাতে আমরা আয়ত্ত করতে পারি। সেটা কিভাবে হতে পারে, সেটা আপনার যে আয়ত্ত, করায়ত্তের মধ্যে আপনি কিছু খাদ্য মজুদ রাখতে পারেন ব্যক্তিগতভাবে। সেটা যেন এমন না হয় যে আড়ত দ্বারা যেরকম মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে সেরকম মজুদ না, বা আপনি আবার বা আমি আবার সেটাকে পুনরায় বিক্রয় করার জন্য মজুদ করব না। আমরা আমাদের খাদ্য নিরাপত্তা স্বার্থে আমরা কিছু জ্বালানি কাঠ আমাদের সংগ্রহে রাখতে হবে, এবং সেগুলো ব্যবহারের জন্য কয়লা একটি অন্যতম জ্বালানি, যেটা আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি আমাদের লন্ড্রিগুলোতে। ধোপারা কাপড় ইস্ত্রি করার জন্য এক ধরনের কয়লার ইস্ত্রি ছিল, সেগুলোর মধ্যে কয়লাকে জ্বালিয়ে ব্যবহার করতে, তাপ উৎপাদন করার জন্য। আমরা কয়লা সংগ্রহ করতে পারি। কয়লা আমেরিকাতে আমরা মজুদ রাখি আমাদের যাদের দক্ষতা আছে এক ধরনের মাংসকে বা খাদ্যকে কয়লার উপরে সিদ্ধ করার জন্য, যেটাকে বারবিকিউ বলা হয়। সেক্ষেত্রে এখানে কয়লা পাওয়া যায় প্যাকেট হিসেবে আমেরিকাতে, যেটাকে চারকোল বলা হয়। তো সেরকম চারকোল আপনারা মজুদ করতে পারেন, কয়লা কিনতে পাওয়া যায়। আর খাদ্যর একটি নিরাপত্তা, যে ধরনের খাদ্যগুলো আমাদের দীর্ঘমেয়াদে নষ্ট হয় না, যেমন ধরেন মিষ্টি কুমড়ো, আলুকে যদি ছাই দিয়ে মাখিয়ে রাখা হয়, ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা হয়, সেটা অনেক দিন থাকতে পারে। সেটার জন্য কোনো ফ্রিজ লাগে না। মূলত একটি শুষ্ক স্থানে, ইভেন কি কোনো তাকের শেলফের মধ্যেও রাখতে পারেন, সেটাও রাখতে পারেন। প্রচুর পরিমাণে পানির যাতে আপনি একটি পদ্ধতি রাখতে পারেন, যাতে পানিটাকে আপনি কিছু পানি আপনি সঞ্চয় রাখতে পারেন, কারণ পানি আমাদের জীবন, পানি ছাড়া চলবে না। বোতলের পানি, এগুলো হচ্ছে অনেকটা রিজার্ভের মতো। সেটা শুধু এই বলে কথা নয় যে এখন বিশ্বে একটি যুদ্ধ বিগ্রহ চলমান, সের জন্য নয়। এটা একটা বুদ্ধিমত্তারও প্রশ্ন। সেটা আমি আমার নিজেকেও পরামর্শ দিচ্ছি। আমরা যদি লক্ষ্য করি যে পবিত্র কোরআন শরীফে আমরা যে শিক্ষাটা পাই সূরা ইউসুফ থেকে, ইউসুফ আলাইহিস সালাম উনিও আমাদের মতোই একজন, আমরা যারা আমেরিকাতে ইমিগ্রেন্ট, উনি একজন মিশরের ইমিগ্রেন্ট ছিলেন, যদিও উনি স্বেচ্ছায় যাননি। ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল কুড়িয়ে পাওয়ার পরে একটি কূপের ভিতরে, এবং উনি সেখানে মিশরে 10 বছর বয়স থেকে উনি ক্রমে বেড়ে উঠেছেন, এবং উনি যখন বুদ্ধিমত্তায় এবং আল্লাহর একজন মনোনীত বান্দা এবং নবুয়ত পেয়েছিলেন, জেলে থাকা অবস্থায় উনি বিভিন্ন স্বপ্নের তাবির থেকে ওনার প্রসিদ্ধি লাভ করেন। ওই সময় নবীদের এক একজন জামানার এক একজন নবী এক একটা মাজেজা ছিল। ইউসুফ আলাইহিসসালামের মাজেজা ছিল যে উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। সুলেমান আলাইহিসসালামের সময় ওনার মাজেজা ছিল যে উনি জাদুবিদ্যার চেয়ে বড় কিছুর পরিদর্শন বা দেখাতে পারতেন, এবং ওনার একটি শূন্যের উপর ভাসমান একটি আসন বা চাটাই ছিল, যেটার উপর বসলে উনি পুরো 1 মাসে সারা বিশ্ব ভ্রমণ করতে পারতেন। এছাড়া ওনার অনেক, যে যুগে যেটার প্রচলন ছিল, ঈসা আলাইহিস সালাম যে যুগে পৃথিবীতে এসেছেন, সে সময় চিকিৎসা বিজ্ঞানে মানুষ বিভিন্ন ধরনের উন্নতি এবং জ্ঞান রপ্ত করছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর হুকুমে উনি অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন।
যিনি ল্যাংড়া বা পোলিও বা পক্ষাঘাতগ্রস্ত লোককে হাঁটার চিকিৎসা দিতে পারতে, যাতে উনি সুস্থ সবল হাঁটতে পারেন। এমনকি উনি ওই সময়ের যেই চর্চা, জ্ঞানের চর্চা চিকিৎসার উপরে, সেটা থেকে উনি এমনকি মৃত মানুষকে উনি জীবিত করতে পারতেন আল্লাহ তাআলার হুকুমে। তো সে একইভাবে ইউসুফ আলাইহিসসালাম তখন মিশরের যে আজিজ ছিল, ওনার স্বপ্নের ব্যাখ্যা দিলেন এভাবে যে 7টি সুস্থ সবল স্বাস্থ্যবান গরু 7টি দুর্বল শুকনো রুগ্ন কঙ্কালসার গরুকে খেয়ে ফেলছে। আবার 7টি সবল ধানের শীষ, শস্যের শীষ, এবং দেখলেন 7টি শুষ্ক এবং চিটা বীজহীন ভুসিযুক্ত গমের শীষ বা শস্যের শীষ। এটার ব্যাখ্যাতে উনি পরামর্শ দিলেন যে সামনে 7টি বছর তোমাদের মিশরে প্রচুর ফসল হবে, উৎপন্ন হবে, প্রচুর তোমরা খাদ্য উৎপন্ন করতে পারবে, কিন্তু সেই খাদ্যগুলোকে তার শীষ সহ, তার ছড়া সহ অল্প অল্প খেয়ে সংরক্ষণ করবে, কারণ এর পরে 7 বছর হবে খরা এবং অনাবৃষ্টি, যখন সারা বিশ্বের ওই অঞ্চল, বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টির কারণে ফসল হানি হবে, ফসল উৎপন্ন হবে না, এক ধরনের মঙ্গা বা প্রাকৃতিক দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, খাদ্যাভাব দেখা দিতে পারে। তার প্রেক্ষিতে তৎকালীন আজিজ ওনাকে, ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে অত্যন্ত একজন ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত করলেন। এবং উনি কোরআন শরীফে সূরা ইউসুফে দেখতে পাই যে এই দুর্ভিক্ষ এত সুন্দরভাবে মোকাবেলা করেছিলেন, খাদ্যাভাব এত সুন্দরভাবে মোকাবেলা করেছিলেন, অদূরবর্তী দেশগুলো যেমন কেনান, যেটা সিরিয়াতে, এবং বিভিন্ন আশেপাশের দেশগুলো থেকে মানুষজন খাদ্য সংগ্রহের জন্য, খাদ্য ক্রয়ের জন্য মিশরে এসেছিল ওই সময়। আমরা এই কথাটা এতক্ষণ ধরে বললাম এই জন্য, একটি উদাহরণ মানুষকে অনেক সময় মোটিভেট করে। আমরা ঠিক জানি না আমাদের জ্বালানি সংকট কখন শেষ হবে। আমেরিকাতে বিভিন্ন স্টেটে জ্বালানি তেলের গ্যালন এখানে 3.78 লিটারে 1 গ্যালন, এই হিসেবে বিক্রি হয়, ইউনিট হচ্ছে গ্যালন ইউনিটে। আমরা এখন পেট্রোল কিনছি $5, কোনো কোনো স্টেটে $4, ভার্জিনিয়াতে এখন $4.50, $4.50, আর অকটেনের মূল্য $6 কাছাকাছি, যেটা কিনা 2 মাস আগেও 3 মাস আগেও এর অর্ধেক দামে ছিল। ফলশ্রুতিতে কি হচ্ছে, এর ফলশ্রুতিতে ডিজেলের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম যখন বেড়ে যাবে, সেটার প্রভাব খাদ্য পরিবহন, জনপরিবহন সহ প্রত্যেকটা ক্ষেত্রে এটার একটি প্রভাব এবং মূল্য স্ফীতি ঘটে। সে মূল্য স্ফীতি প্রান্তিক লেভেলে কৃষক থেকে শুরু করে, কৃষক যখন সেচ করে, তার মেশিন দিয়ে জমি চাষ করে, সেখানে তার জ্বালানি ভরতে হয় এবং তাকে প্রচুর গ্যাসোলিন, পাশাপাশি পানি উত্তোলনের জন্য, সেচ কার্যক্রমের জন্য তাকে ডিজেল ইউজ করতে হয়। এছাড়া তার যে সার পরিবহন, সারের মূল্য বৃদ্ধি পেয়েছে, সারের সংকট দেখা দিয়েছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, যেহেতু এই অর্থনীতির যে সূত্র আছে যে যখন চাহিদার থেকে যোগান কমে যায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। দ্রব্যমূল্য যখন বেড়ে যায়, মানুষ তখন ব্যয় সংকোচন করে, কিন্তু মানুষ তো না খেয়ে থাকতে পারবে না। তো আমরা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি সারা বিশ্বে, আমেরিকাতে, পাশ্চাত্যে, প্রাচ্যে, বাংলাদেশে, সারা বিশ্বে, এটার সাথে ইউক্রেন যুদ্ধের যেই ফলাফল, ইউক্রেনের গম সেটা
আগের মতো উৎপাদন হচ্ছে না, এবং যেই গম আমরা সরবরাহ পাই সেটার চেইন অফ সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে আমরা প্রতিটি জিনিস আমাদের আয়ের এবং ব্যয়ের অসামঞ্জস্যের কারণে ক্রয় ক্ষমতা আমাদের কমে যাচ্ছে। সেক্ষেত্রে শুধু সঞ্চয় করে অথবা স্টক করে পারিবারিকভাবে রাখার পাশাপাশি নিজেরা উৎপাদন করার একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, যাদের বাংলাদেশে অথবা আপনারা যেখান থেকে শুনছেন, আমরা ফুল ভালোবাসি, আমরা ফুলের বাগান করি। ফুলের বাগান করতে যে পরিশ্রম হয়, ফসলের বাগান করতে ও একই পরিশ্রমী হয়।